মাহবুব, তিনি যেই বাসভবনে উঠবেন সেই 196 নম্বর বাসার সামনে কিন্তু তার বাসটি এই মুহূর্তে চলে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ সদস্য তারা কিন্তু এখানে পুরো বাসটি ঘিরে ধরেছেন এবং একই সঙ্গে পুলিশ সদস্যরা আছেন, তারাও এখানে আছেন এবং যাতে সবাই চেষ্টা করছেন আসলে তাকে দেখার জন্য। এখানে যারা অপেক্ষারত আছেন এবং বিএনপির কিছু নেতাকর্মী তারা কিন্তু বাসাটির সামনে আছেন। আমরা যেটি দেখছি যে তিনি কিন্তু এখনো বাসার সামনে নামেননি এবং তার পুরো বাসার অংশটি কিন্তু কর্ডন করা আছে সিএসএফ সদস্যদের দ্বারা এবং বাসটি আমরা দেখলাম যে সামনে চলে গিয়েছে। বাসটি ঘুরে আসবে সম্ভবত, তিনি যেই বাসে আছেন সেটি, এবং সবাই আসলে অপেক্ষা করছেন। সম্ভবত ইউটার্ন করে আবার বাসটি আসবে এবং সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ 17 বছর 3 মাসেরও বেশি সময় পরে কিন্তু তিনি দেশের মাটিতে পা রেখেছেন এবং সেই যে দীর্ঘ দিন তিনি এখানে থাকেননি এবং তিনি কিন্তু আসলে ভার্চুয়াল মাধ্যমেই শুধুমাত্র সক্রিয় ছিলেন এবং একটা প্রজন্ম বলা যায় যে তাকে আসলে দেখেননি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি সংযুক্ত থাকতে, শুধুমাত্র তারা ভার্চুয়ালি কিংবা অনলাইন মাধ্যমে তাকে দেখেছেন সক্রিয় থাকতে। তো সেই কারণে কিন্তু আসলে আগ্রহের মাত্রাটা অনেক বেশি এবং সবাই আসলে অপেক্ষা করছেন এখানে। একটি বিষয় বলে রাখি যে তাদের জনাব তারেক রহমান এবং তার পরিবার কিন্তু দীর্ঘ বছর ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে তারা মইনুল রোডের একটি বাসায় তারা থাকতেন এবং দীর্ঘ বছর তারা সেখানেই ছিলেন। তার মা যখন 3বার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের তখনও কিন্তু তারা সেখানেই ছিলেন এবং সেই বাসা থেকে যখন সবশেষ আওয়ামী লীগ আমলে তাদেরকে কিন্তু সেই বাসা থেকে সরানো হয় এবং বাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বাসটি কিন্তু তাকে বহনকারী বাসটি এখন আসলে বাসার সামনে আবার ঘুরে এসছে। সামনে 73 নম্বর রোডের মুখ থেকে ইউটার্ন করে এটি কিন্তু এখন আবার এসছে বাসার সামনে এবং তিনি এখানে আছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তিনি বের হবেন সেই এবং তার যারা এখানে বাসে তার যারা যাত্রা সঙ্গী ছিলেন তারাও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই বাড়িটি কিন্তু তার জন্য তৈরি করা হয়েছে, যখন এই বাড়িটি কেনা হয়েছে তার জন্য এবং প্রস্তুত করা হয়েছে যে তিনি আসবেন এবং এই বাড়িতে যেন ভালোভাবে উঠতে পারেন সেই জন্য। এবং একই সঙ্গে খেয়াল রাখা হয়েছে তার মায়ের যে বাড়ি ফিরোজা, সেই বাড়ি থেকে এই বাড়ির যেন দূরত্ব বেশি না হয়। দুটো বাড়িই কিন্তু কাছাকাছি এবং একটি বাড়ির থেকে ভেতর দিয়ে ওয়াকওয়ে করা হয়েছে যাতে আরেকটি বাড়িতে যাওয়া যায়, নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে যাতে বাইরে থেকে না যেয়ে ভেতর থেকেই যাতে যাতায়াত করতে পারেন তারা, সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এবং আপনি দেখতে পাবেন যে এখন কিন্তু তিনি নেমেছেন এবং তিনি বাসার ভেতরে যাচ্ছেন এবং পুরো যে বাসার যে মুখটি সেই মুখটি কিন্তু হচ্ছে গিয়ে সিএসএফ এর যারা সদস্য অর্থাৎ বিএনপি চেয়ারপারসন যিনি আছেন তার যে নিরাপত্তা বাহিনী চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই তারা কিন্তু একেবারে সামনের অংশে তারা আছেন, তারা কর্ডন করে রেখেছে এবং তার সাথে আছেন পুলিশ বাহিনীর সদস্যরা এবং এখানে কিন্তু র্যাবের সদস্যরা উপস্থিত আছেন। একই সঙ্গে আমরা বিজিবির গাড়িও দেখছি এবং একই সঙ্গে সেনা সদস্যদেরও দেখেছি, তারা নিয়ন্ত্রণে আছেন। এই পুরো তল্লাশি চৌকি বসিয়ে চারদিকে এবং বিভিন্নভাবে সড়কগুলো কর্ডন করে তারা কিন্তু আসলে ঘিরে রেখেছিলেন এবং তারা এখন পূর্ণ নিরাপত্তা দিচ্ছেন এখানে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা তার নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদেরকে কিন্তু দূরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাদেরকে এই যে বাড়ি তার কাছাকাছি তাদেরকে আসতে দেওয়া হয়নি এবং সে এখন ভেতরে গিয়েছেন। যেটি এর আগে বলছিলাম যে তাদের যে মইনুল রোডের বাড়িটি ছিল সেই বাড়িতে তারা আসলে দীর্ঘদিন ছিলেন এবং জনাব তারেক রহমান কিন্তু সেই বাড়িতেই বেড়ে উঠেছেন এবং পূর্ণ যে তরুণ বয়সটা সেই বয়সটা কিন্তু সেই বাড়িতেই তিনি আসলে ছিলেন এবং তারপরে তাদের
১/১১ যে সিচুয়েশন তৈরি হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক বলয়ে, সেই সিচুয়েশনের পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারপরে কিন্তু তাদেরকে এই বাড়ি থেকে তার পরিবারকে উৎখাত করা হয়েছিল মইনুল রোডের সেই বাড়ি থেকে, এবং তারপর থেকে কিন্তু তার মাকে সেই মইনুল রোডের বাড়ির পরে তার জন্য কিন্তু এই যে ফিরোজা বাড়িটি এটি ব্যবস্থা করা হয় এবং তিনি এখানে আসেন। তারপর থেকে তার মা এখানেই ছিলেন যতদিন না কারাগারের বাইরে ছিলেন। আর এর মাঝে আপনি জানেন যে তার মাকে মামলা লড়তে হয়েছে এখানে, এবং সেই মামলায় তাকে শাস্তি হিসেবে কারাগারে যেতে হয়েছে, এবং তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ সেলে তাকে বন্দি রাখা হয়েছিল। তারপরেও কিন্তু সেই বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি কিন্তু আবার এই ফিরোজায় চলে এসেছেন, এবং সেই ফিরোজা আর এই ১৯৬ নম্বর বাড়িটি দুটি কিন্তু অ্যাডজাসেন্ট বলা যায়, পাশাপাশি বলা যায়, এবং এই বাড়িতেই তার থাকার ব্যবস্থা করা হয়েছে। আর তার এই যে বাংলাদেশে প্রত্যাবর্তন, দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন পরে তার এই যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু আপনি জানেন যে অনেক ধরনের রাজনীতিতে অনেক ধরনের প্রশ্ন ছিল মানুষের মুখে, যারা রাজনীতি সচেতন তাদের সবার মুখেই কিন্তু আসলে প্রশ্ন ছিল যে তিনি কি সত্যিই দেশে ফিরবেন কিনা, এবং তার এই ফেরা না ফেরার সাথে বিভিন্ন ধরনের নিরাপত্তার সংশয় ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, এবং সেই সাথে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাসও ছিল, চাপা উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসেরই কিন্তু বহিঃপ্রকাশ আজকে হয়েছে যখন তিনি 11:55 তাকে বহনকারী বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেই উচ্ছ্বাস কিন্তু চূড়ান্ত রূপ ছিল যখন 300 ফিটে তিনি ঢাকার যে ৩৬ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের পাশ ধরে তার একটি ছোট সমাবেশ স্থল জন্য ছোট একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছিল, এবং সেই সমাবেশ স্থলে তিনি যোগ দিয়েছেন তার মানুষের উদ্দেশ্যে, তাকে যারা ভালোবাসেন, যারা তাকে সমর্থন করেন, সেই তার যারা কর্মী আছেন, নেতা আছেন, সবার উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন যে তাকে যদি রাজনীতিতে নতুন করে সুযোগ দেওয়া হয়, তার হাতে যদি নেতৃত্ব দেওয়া হয়, সেই নেতৃত্বর ভার নিয়ে তিনি কি করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, দেশের উন্নয়ন করবেন, সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। তিনি বলেছেন তার একটি কর্মপরিকল্পনা আছে এবং সেই কর্মপরিকল্পনা নিয়ে তিনি কাজ করতে চান, সেটি কিন্তু জানিয়েছেন এবং মানুষকে বলেছেন যে সেই সুযোগটি যেন তাকে দেওয়া হয়। আপনি জানেন যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই সংসদ নির্বাচনকে ঘিরেই কিন্তু সেই নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকারে তিনি দায়িত্ব পালনের জন্যই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে তিনি তার হাতে এই নেতৃত্বের দায়িত্বটা দেয়া হয়। কারণ মানুষ ভোট দিবেন এবং সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েই আসতে হবে যিনিই আসুক। তো একটু বিষয় বলে রাখি যে আগেই কিন্তু তারা বিএনপির পক্ষ থেকে তারা দীর্ঘদিন কিন্তু ৩১ দফা দিয়ে, সেই ৩১ দফা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন। আপনি জানেন যে এর আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকারের আওয়ামী লীগ নেতৃত্ব দিত যে সরকারকে, সেই সরকার কিন্তু মানুষের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সেই সরকার হটেছে, এবং তার তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো তারপরে এখনকার যে প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকার কিন্তু ১.৫ বছরের বেশি সময় পার করেছেন তারা, এবং এখন যে অবস্থা তাতে একটি নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে, এবং সেই তফসিল অনুযায়ী কিন্তু সামনের যে ১২ ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর যে ১২ ফেব্রুয়ারি, তখন কিন্তু নতুন একটি নির্বাচন হওয়ার কথা, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু নানান আলোচনা, সমীকরণ, অনেক কিছু চলছিল। তার মাঝে কিন্তু বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বেশ গুরুতর অবস্থায় তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে তিনি কিন্তু সেই এভার কেয়ার হাসপাতালেই আছেন, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং চিকিৎসকরা যেটি বলছিলেন যে তার যে
হৃদযন্ত্র এবং লিভার এবং কিডনি এই তিনটি জায়গায় আসলে খুব গুরুতরভাবে একটির চিকিৎসা করতে গেলে আরেকটির অবস্থা খারাপ হচ্ছে। তো এরকম সিচুয়েশন খুব ক্রিটিক্যাল একটা অবস্থা, তার মধ্যে কিন্তু তখন মানুষের মনে আসলে একটা প্রশ্ন ওঠে যে জনাব তারেক রহমান কবে আসবেন। একই সঙ্গে নির্বাচনের তফসিলও দেয়া হয়েছে। তো এই যে মাকে দেখার সন্তানের জন্য যে মানে আগ্রহটা, সেটি আসলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে যে তার মাকে, জনাব তারেক রহমান তার মাকে কবে দেখতে আসবেন, আদৌ আসবেন কিনা নাকি আসবেন না। তো এরকম নানা প্রশ্ন, নানান সন্দেহ, নানান উত্তেজনা, নানান কিছু আসলে সেখানে ছিল এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু এক পর্যায়ে জানানো হয়েছে, তিনি সোশ্যাল মাধ্যমে তিনি জানিয়েছেন, জনাব তারেক রহমান নিজেই জানিয়েছিলেন যে তার এই যে ফেরত আসা সেটি তার একক নিয়ন্ত্রণাধীন বিষয় নয়, অর্থাৎ এর ক্ষেত্রে অনেক ধরনের বিষয় জড়িয়ে আছে, তার নিরাপত্তার প্রশ্ন আছে, জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পর্ক আছে। তো সবকিছু মিলেই কিন্তু আসলে একটা ঘোলাটে অবস্থা বিরাজ করছিল এবং যদিও তার যারা নেতাকর্মী আছেন, তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা বিশ্বাস করতেন যে তিনি একদিন বাংলাদেশের মাটিতে ফেরত আসবেন। এবং একটি বিষয় বলে রাখি যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কিন্তু সেগুলো মোটামুটি নিষ্পত্তি করা হয় এবং সেই নিষ্পত্তি করার পরে কিন্তু তার এই যে আসার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অনেকটাই খোলাসা হয়ে যায় এবং যে ঘোলাটে অবস্থা ছিল সেটি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে যে নিশ্চয়ই তিনি আসবেন এবং সেই পথই সুগম হচ্ছে, এমনটা ভাবা হচ্ছিল। কিন্তু ওই যে বললাম যে তিনি নিজে যেটি বলেছেন যে একক নিয়ন্ত্রণাধীন নয়।